নির্বাচনী মাঠের প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সন্ধ্যায় তারেক রহমানের জামায়াতের আমিরের রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় যাওয়ার কথা রয়েছে। সেখান থেকে বের হয়ে নাহিদ ইসলামের বেইলি রোডের বাসায় যাবেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর তারেক রহমান আজ তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন। গতকাল নির্বাচন পরবর্তী প্রথম সংবাদ সম্মেলনে দেশ পরিচালনায় সকল রাজনৈতিক দলের সহযোগিতা চান এবং জাতীয় ঐক্যের আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর প্রতিদিনই গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে ভিড় করছেন দলের নেতাকর্মীরা। তারা দলের চেয়ারম্যানকে অভিনন্দন জানাচ্ছেন। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। সরাসরি যাচ্ছি তার কাছে। ইফতেখার, আমাদের জানাবেন গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে আজকের পরিবেশ কেমন দেখছেন? তারেক রহমানের আজকের দিনের কর্মসূচি সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? মিলি, এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির যারা বিভিন্ন জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের যেসব নেতা কর্মী এবং সমর্থক যারা রয়েছেন তারা আসছেন। এসে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানেরকে শুভেচ্ছা জানানোর জন্য তারা আসছেন এবং তারা চেয়ারপারসন অফিসে প্রবেশ করছেন এবং তারা সেখানে অপেক্ষা করছেন বিএনপি চেয়ারম্যানের সাথে তারা সাক্ষাৎ করবেন। এবং ইতিমধ্যেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যালয়ে প্রবেশ করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার কার্যালয়ে এসে প্রবেশ করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং আগামী 17 ফেব্রুয়ারি শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটিকে সামনে রেখে মূলত দল এখন একটি ব্যস্ত সময় পার করছে। বিশেষ করে দলের নীতি নির্ধারক পর্যায়ের যারা রয়েছেন তারা ব্যস্ত সময় পার করছেন সব ধরনের যে প্রস্তুতি এবং তার পরবর্তীতে এই সরকার গঠন এবং মন্ত্রিসভা গঠনের যে বিষয়টি থাকে সেই বিষয়গুলো নিয়ে মূলত দলের নীতি নির্ধারক পর্যায়ে জোর কদমে কাজ চলছে বলেই আমরা জানতে পেরেছি। এবং এর সাথে আমি জানিয়ে রাখতে চাই যে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করতে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন এবং বিরোধী দলের কাছে তারা সহযোগিতা চাইবেন মূলত তিনি, যে ঐক্য সাথে নিয়ে 1971 সালের মুক্তিযুদ্ধ সাথে 90 এবং 2024-এর যে রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান সব কিছুর এই বিষয়গুলোর যে স্পিরিট বা আদর্শ সে বিষয়গুলোকে ধারণ করে আগামী দিনে দেশ পরিচালনার যে বিষয়টি সে বিষয়ে ঐক্য ধরে রাখার জন্যই মূলত তার এই সাক্ষাৎ এবং শুভেচ্ছা বিনিময় তার সাথে। তো এই ছিল গুলশানের কার্যালয় থেকে সর্বশেষ। জানছিলাম গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে সর্বশেষ খবর। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কোনো অপশক্তির কাছে মাথা নত করবে না তার দল। যেখানে আঘাত আসবে জনগণকে সঙ্গে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে সেখানে তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা হবে। রোববার সকালে সামাজিক ও গণযোগাযোগ মাধ্যমে তিনি এই কথা বলেন দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষের উপর একটি বিশেষ দলের কিছু উশৃঙ্খল আচরণ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকি 11 দলের প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে নারীদের শ্লীলতাহানির মতো বেদনাদায়ক ঘটনার খবর এসেছে। ন্যায় ও সত্যের উপর অটল থাকার প্রত্যয় জানিয়েছেন জামায়াতের আমির। সাধারণ জনগণের পাশে শক্ত হয়ে দাঁড়াতে সহকর্মীদের প্রতি আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। নোয়াখালীর হাতিয়ায় শাপলাকলিতে ভোট দেওয়ায় এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ধানের শীষ প্রার্থীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ভুক্তভোগী নারী ও তার স্বজনরা জানান, ওই নারী হাতিয়ার একজন ভোটার। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেন। পরে ওই দিন রাতে একদল লোক তার ঘরে ঢুকে শাপলাকলিতে কেন ভোট দিয়েছে বলে মারধর করে। এরপর তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী নারী।
এ ঘটনায় প্রাথমিক চিকিৎসা শেষে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। খবর পেয়ে হাতিয়ার নবনির্বাচিত সংসদ সদস্য এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার হাসপাতালে যান এবং ভুক্তভোগীর খোঁজ খবর নেন। তবে অভিযুক্ত ব্যক্তি এটি কোনো ধর্ষণ নয়, বরং পারিবারিক সহিংসতার ঘটনা বলে দাবি করেছেন। উনি প্রথমে এসে আমাকে জাস্ট আঘাতজনিত সমস্যার কথাই বলেছিলেন। পরবর্তীতে উনি আমাকে আবার বলেছিলেন উনি ধর্ষণ হয়েছেন। যখন উনি ধর্ষণ হয়েছেন বলেছেন, তখন আমরা ওনার মেডিকেল লিগ্যাল পরীক্ষার জন্য ওনাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমাদের গাইনি ওয়ার্ডে ভর্তি করে দিই। গাইনি ওয়ার্ডের ডাক্তাররা এটা বাকি পরীক্ষা করে সেটা কনফার্ম করবে। এই ধর্ষণ করে আমার বোনের পাশে দাঁড়াতে আসছি, আমার মায়ের পাশে দাঁড়াতে আসছি, এবং এই ব্যাপারটা আমি ন্যাশনাল জাতিকে জানাতে চাচ্ছি হাতিয়াতে কি পরিমাণ তাণ্ডব মাওরা এবং শামীমের সন্ত্রাসী বাহিনী চালাচ্ছে। বাংলা ভাষার অন্যতম প্রধান কবি আল মাহমুদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। 2019 সালের এই দিনে 82 বছর বয়সে মারা যান তিনি। 1936 সালের 11 জুলাই ব্রাহ্মণবাড়িয়ার মৌরাইল গ্রামের মোল্লাবাড়িতে জন্মগ্রহণ করেন মীর আব্দুস শুকুর আল মাহমুদ। কবি পরিচয়ই মুখ্য হলেও তিনি ছিলেন ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোট গল্পকার, শিশু সাহিত্যিক ও সাংবাদিক। 52 ভাষা আন্দোলন থেকে 71 হয়ে রক্তক্ষয়ী জুলাই গণভ্যুত্থান জাতির আত্মপরিচয়ের বিপ্লবী পথ পরিক্রমায় যার কবিতা মুক্তিকামী গণমানুষকে প্রেরণা যুগে সাহিত্যকে সমৃদ্ধ করেছে, তিনি সবুজের কবি আল মাহমুদ। কবির মৃত্যুবার্ষিকী বাংলা একাডেমির আল মাহমুদ কর্নারে আজ বিকেল 4টায় স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যাতে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কবির ভক্ত অনুরাগীরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে কবির জীবন ও কর্মের উপর আলোচনা ছাড়াও আবৃত্তি এবং সঙ্গীত পরিবেশন করা হবে। ছোটখাটো কিছু অপ্রাপ্তি ছাড়া এবারের নির্বাচন ছিল শান্তিপূর্ণ এবং বাস্তবসম্মত বলে মত দিয়েছেন নির্বাচন পর্যবেক্ষক সংস্থা এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন। তারা বলছেন, এবারের নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ ছিল ব্যাপক ও উৎসাহব্যঞ্জক। ভোটার উপস্থিতির হার মূল্যায়নের ক্ষেত্রে রাজনৈতিক প্রতিযোগিতার প্রেক্ষাপট বিবেচনায় নেওয়া প্রয়োজন বলেও মত দেন পর্যবেক্ষক সংস্থাটি। রাজধানীর একটি হোটেলে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা জানান তারা। বলেন, তরুণ প্রজন্মের উল্লেখযোগ্য অংশ শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন এবারের নির্বাচনে। এই অংশগ্রহণ সামগ্রিক অন্তর্ভুক্তিমূলক পরিবেশের স্বীকৃতি বহন করে বলেও মত দেন তারা। এ ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।